আমার প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু ব্যাটল গ্রাউন্ড অফ কেমিস্ট্রি। তোমরা অনেকে আমার কাছে ফার্স্ট সাজেশন আপলোডের দাবি জানাচ্ছ ঠিকই, কিন্তু আমার বিভিন্ন এক্সাম চলার জন্য আমি ফার্স্ট আপলোড করতে পারছি না। মানে আমার সময়ের ভীষণ ক্রাইসিস চলছে এই মুহূর্তে, বুঝতে পারলে? তাও এখনও আমার এক্সামই চলছে বলতে পারো। তাও আমি মাঝে একটু সময় বার করে, মাঝে কিছুদিন গ্যাপ রয়েছে, সেই জন্য এই সাজেশনটা করলাম। তারপরে একটা সাজেশন বানাতে গেলে মনে করো টেস্ট পেপার ঘেটে প্লাস তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী এসছে সেগুলোকে সব কম্পেয়ার করে পরে একটা পারফেক্ট সাজেশন আমাকে বানাতে হচ্ছে। ঠিক আছে, সেই জন্য একটু সময়ও লাগছে, সেটাও একটা ব্যাপার। অনেকখানি একটা সময় লাগছে। তারপর সেটাকে এরকম স্লাইড আকারে পরিণত করে স্লাইডের মাধ্যমে আনতে হচ্ছে লিখে পরে আমাকে, তার জন্য একটু টাইম লাগছে। ঠিক আছে, যাই হোক, তাও আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাসটাকে দিয়ে দেওয়ার। ঠিক আছে, আর এই ভিডিওতে তো আমরা দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখেই যে পদার্থের কঠিন অবস্থা সলিড স্টেট খুবই ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার সাজেশন ডিসকাস করব এবং ফুল ডিটেলসে এক্সপ্লেন করে, ঠিক আছে, যেমন আমি তোমাদের নর্মাল বোঝাই ঠিক সেরকমই বোঝাবো। এবার যে কোশ্চেনগুলো তোমাদের মোস্টলি আসে সেগুলোর জন্য আমি কিছু কালার ছবিও এনেছি, যেটা দিয়ে তোমাদের 3D ইমেজ একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা অনেক ইজিলি বুঝতে পারবে, ফিল করতে পারবে জিনিসটা, কারণ ফিলটা বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো সাজেশনটা দেখে নাও, ভালোভাবে শুনে নেবে। আর এটা ইংলিশ এবং বেঙ্গলি দুরকম ভার্সানেই আমি এনেছি। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সান তাদেরও কোনো অসুবিধা হবে না বুঝতে, তাদেরও নোটস এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চল। কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এফ সেন্টার বা এফ কেন্দ্র কি, এক্সাম্পল দাও। ঠিক আছে, তো এফ কেন্দ্র হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এফ কেন্দ্র বলে, একে বর্ণবিন্দু বলে। তো এই বর্ণবিন্দু বলছে মানে কালারফুল হবে, NaCl হলুদ হচ্ছে, KCl বেগুনি, LiCl গোলাপি। এবার এটা কেন হচ্ছে, এখানে একটা জিনিস দেখতে পেলে অযুগ্ম ইলেকট্রন বলছে। অযুগ্ম ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মানে প্যারাম্যাগনেটিক যৌগ, আর প্যারাম্যাগনেটিক যৌগ মানে কালারফুল কম্পাউন্ড। ঠিক সেই জন্যই এই কম্পাউন্ডগুলো কালারফুল হচ্ছে। এবার কিভাবে হচ্ছে আমি একটু তোমাদেরকে একটু জাস্ট ডিসক্রিপশন দিচ্ছি। এখানে এখানে যে ভাষাটা লেখা আছে সেটা দিয়ে একটু ডিটেলস আমি বোঝাচ্ছি। দেখো, ধরে নাও এটা একটা NaCl ল্যাটিস, এখানে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস এগুলো সব আছে, একদম নিউট্রাল NaCl। যতগুলো ক্লোরিন আছে ততগুলোই Na প্লাস আছে। এবার এটার উপরে আমরা সোডিয়াম ভেপার, এই যে সোডিয়াম বাষ্প পাস আউট করছি। বা সোডিয়াম ভেপার যখনই পাস আউট করব, সোডিয়াম ভেপার মানে উত্তপ্ত অবস্থায় আছে, সেটার ভেতরে কি আছে, সেটা Na প্লাস আর একটা ইলেকট্রনে ভাঙা অবস্থায় পড়ে আছে ভেপারের ভেতরে। এবার এই যে ভেপারের Na প্লাস এর টেন্ডেন্সি কি থাকবে, এই ল্যাটিসের ভেতরের এই Cl মাইনাসটাকে ও চাইবে কিডন্যাপ করব, কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এই যে ল্যাটিসের Cl মাইনাসের ফাঁকা জায়গাটা মানে বলতে পারি, ধরো এই যে অ্যানায়ন শূন্যতা, এই যে ওয়ার্ডটা বুঝতে পারছো, অ্যানায়ন শূন্যতা কেন ইউজ করছে, এই Cl মাইনাসকে যখনই তুলে নিয়ে চলে গেল তাহলে ল্যাটিসে একটা অ্যানায়ন শূন্যতা পরিবেশ সৃষ্টি হলো। ঠিক সেই পরিবেশে এই অযুগ্ম ইলেকট্রন মানে এই ইলেকট্রনটাকে বোস করিয়ে দিল। ঠিক আছে, এবার এই যে ধাতব আধিক্যজনিত কেন বলছে, ধাতব আধিক্যজনিত তার কারণ এই যে Na প্লাস সোডিয়াম, সোডিয়াম এই যে মেটালটা যখনই একটা ল্যাটিস থেকে, একটা ল্যাটিসের দুটো Na প্লাস দুটো Cl মাইনাস রয়েছে, দুটো দুটো। এবার একটা Cl মাইনাসকে যখন তুলে নিচ্ছে তার মানে দুটো NaCl একটা Cl হয়ে গেল, মানে Na প্লাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই কারণে ধাতব আধিক্যজনিত ত্রুটি বলছে এটাকে, মেটালের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার এই যে ল্যাটিসের ভেতরে এই Cl এর জায়গাতে যখনই ইলেকট্রনটা চলে এলো, এই ইলেকট্রনটা এখানে একটা ইলেকট্রন বসে গেল, এবার এই ইলেকট্রনটা ল্যাটিসের ভেতরে ঘুরতে থাকবে, আর এই ঘোরার জন্যই ল্যাটিসটা প্যারাম্যাগনেটিক হচ্ছে, এবং প্যারাম্যাগনেটিকের দরুন এই কালারগুলো আমরা দেখতে পাচ্ছি, হলুদ NaCl, KCl বেগুনি, LiCl গোলাপি, কালারগুলো মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এবার এর ইংলিশ ভার্সনটা একটু দেখে নাও। দেখো, এবার সে একই জিনিসই আছে যেমন বোঝালাম, তোমরা আগেরটা থেকে বাংলাটা শুনে নেবে, তাহলে ইংলিশ যারা পড়ছো তাদের বাংলাটাও বুঝতেই পারো, বাংলা বুঝতে তো অসুবিধা নেই, তারা জাস্ট এই ট্রান্সলেটটা নিজের মতো করে একটু গুছিয়ে বাগিয়ে নিও। ঠিক আছে, আর এখানে এক্সাম্পলে এফ সেন্টার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা দেখতে পাই, NaCl ইয়েলো, KCl ভায়োলেট, আর এটা HCl লিখে দিয়েছে, HClটাকে তোমরা LiCl লিখে নেবে, যেটা আগে ছিল LiCl এর জন্য পিঙ্ক। ঠিক আছে, একটু মিসপ্রিন্টিং হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নেবে। কোশ্চেন, শর্ট কি ত্রুটি কি, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কেলাস আকার আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে উক্ত কেলাসে যে ত্রুটি সৃষ্টি হয়, যেমন NaCl, KCl, CaCl, এক্সাম্পল মনে রাখবে, সংজ্ঞা মনে রাখবে। এবার
তোমাদেরকে আমি এটা একটা দেখাচ্ছি। তলাতে লেখা রয়েছে শর্টকি ত্রুটির জন্য কেলাস ঘনত্ব হ্রাস পায়, মানে কেলাসে, এবার কেলাসের ক্যাটায়ন আর অ্যানায়নের পরিমাণ কমে গেলে তো ঘনত্ব তো হ্রাস পাবেই। এবার ধরো এটা একটা NaCl কেলাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, আবার এখানে Na প্লাস, আবার এখানে Cl মাইনাস, তিনটে Na আছে দেখো, তিনটে Cl আছে। এবার এই শর্টকি ত্রুটির অর্থ হচ্ছে একটা Cl আর একটা Na আউট করে দিলাম, আবার সেটা আমি দুটো Na দুটো Cl করতে পারি, মানে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়নকে কেলাস থেকে আমরা বার করে দেবো। এবার একটাকে যদি বার করে দিই তাহলে কেলাসটা কেমন দাঁড়াবে? Na প্লাস দুটো Na প্লাস আর দুটো Cl মাইনাস, এটাই দাঁড়াবে কেলাসের ভিতরে, ঠিক আছে? মানে সমসংখ্যক ক্যাটায়ন এবং সমসংখ্যক অ্যানায়নকে আমরা কেলাস থেকে বার করে দেবো, এবং সেই কারণে যে ত্রুটি দেখা যাচ্ছে কেলাসের ভিতরে সেটাই হচ্ছে শর্টকি ত্রুটি। এবার ক্যাটায়ন অ্যানায়নকে আগে তিনটে ছটা টোটাল আয়ন ছিল, এখন সেটা 4টে আয়ন হয়ে গেল, তার মানে কেলাসের ঘনত্ব তো স্বাভাবিক ব্যাপার হ্রাস পাবেই, ঠিক নয় কি? কেলাসের ঘনত্ব হ্রাস পেল। এবার ঠিক একই টাইপেরই বলতে পারো ফ্রেঙ্কেল, যেটা ফ্রেঙ্কেলটাতে কি দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে কোশ্চেন ফ্রেঙ্কেল। তো ফ্রেঙ্কেলে বলছে কোনো আয়নীয় যৌগের ক্লাসে যদি সাধারণত মেনলি ক্যাটায়ন, এখানে সাধারণত ক্যাটায়ন কেন বলছে তার কারণ আমি বলছি। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্যাটায়নের সাইজ ছোট হয়, সেই কারণে এখানে ক্যাটায়নটাকে বলছে। এবার সাইজ ছোট কেন আমাদের এখানে প্রয়োজন পড়ছে কেন, তার কারণ হচ্ছে তার নিজস্ব স্থান পরিত্যাগ করে আন্তঃস্থানিক ইন্টারস্টিসিয়াল স্থানে অবস্থান করে, তবে যে ত্রুটির সৃষ্টি হয় তাকে ফ্রেঙ্কেল ত্রুটি বলে, যেমন AgCl, AgBr, AgI, ZnS। আর এতে কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, মানে কেসটা কি হয় আসলে। এই এক্সাম্পলটা নিচ্ছি, এটাতে Ag প্লাস আর Cl মাইনাস আছে। এবার এখানে Ag প্লাস আছে, এটা Ag প্লাস, এখানে Cl মাইনাস, তারপরে আবার Ag প্লাস, আবার Cl মাইনাস, এরকম কেস, ঠিক আছে? এবার এই ইন্টারস্টিসিয়াল স্থান বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে ঠিক এই পজিশনটা, এই মিডিলের জায়গাটা যেখানে কোনো প্রকার আয়ন নেই, সেই এবার 4টে আয়নের মাঝে তো এইখানে গ্যাপ তো খুব কমই থাকবে, এই পজিশনটাতে গ্যাপটা খুব কমই থাকবে। এবার এই গ্যাপটাতে এই যে Ag প্লাসটা এই গ্যাপে গিয়ে অবস্থান করে গেল, দিয়ে ল্যাটিসটা কেমন টাইপের দেখতে হয়ে যাবে। Ag প্লাস এটা যেমন উপরে রইলো, এটা Cl মাইনাস, এটা Cl মাইনাস উপরে রইলো, আর এই মাঝটাতে Ag প্লাসটা ঢুকে যাবে ওই ছোট গ্যাপটাতে। এবার ওই ছোট গ্যাপটাতে এবার Ag প্লাস আর Cl মাইনাসের মধ্যে Ag প্লাসের মানে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে অ্যানায়ন হচ্ছে ক্যাটায়নের রেডিয়াস ছোট হয়, সেই কারণে সাধারণত ক্যাটায়ন এই ওয়ার্ডটা মেনলি ইউজ করছে মোস্ট অফ দ্য কেসেস। তো Ag প্লাসটা এই মাঝে ইন্টারস্টিসিয়াল এই মিডিলের জায়গাটাতে এন্টার করে গেল, যার ফলে এই ফ্রেঙ্কেল ত্রুটি আমরা দেখতে পাই আয়নীয় যৌগের কেলাসে। আর এখানে তো কোনো প্রকার ক্যাটায়ন বা অ্যানায়নকে আমরা কেলাস থেকে বাইরে বার করে দিচ্ছি না শর্টকির মতো, সেই কারণে এখানে কেলাস ঘনত্বের কোনো প্রকার পরিবর্তন ঘটছে না। কারণটা বুঝতে পারলে এটা ভীষণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হতে পারে যে কেলাস ঘনত্বের পরিবর্তন হয় না হয় না, ঠিক আছে? মনে রাখবে। এর ইংলিশ ভার্সনটা দেখো, শর্টকি ফ্রেঙ্কেল, আমি এটাকে ডিফারেন্স যেভাবে করে সেরকম ভাবে লিখে দিয়েছি, মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, একই আছে। শর্টকি ডিফেক্ট দেখো, এটা সংজ্ঞা, এটা ফ্রেঙ্কেল ডিফেক্টের সংজ্ঞা। আর ডিক্রিজ ডেনসিটি ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিসের যে ডেনসিটি সেটা ডিক্রিজ করবে শর্টকির ক্ষেত্রে, কিন্তু ডেনসিটির কোনো প্রকার চেঞ্জ হবে না ফ্রেঙ্কেলের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি বোঝালাম। এখান থেকে জাস্ট ইংলিশ ট্রান্সলেটটা তোমরা লিখে নেবে। ক্লিয়ার? ঠিক আছে। 4 নম্বর বলছে কোনো আয়নীয় যৌগ শর্টকি ফ্রেঙ্কেল উভয় একসাথে দেয়, হুইচ আয়নিক কম্পাউন্ড শোজ শর্টকি অ্যান্ড ফ্রেঙ্কেল বোথ। এর এক্সাম্পল হচ্ছে AgBr, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। AgBr ফ্রেঙ্কেল শর্টকি দু রকম ত্রুটি দেখায় নিজের মধ্যে, ঠিক আছে? এরপর বলছে ক্ষার ধাতু বিশুদ্ধ হ্যালাইডগুলিকে ফ্রেঙ্কেল ত্রুটি প্রদর্শন করে না কেন? মানে ক্ষার ধাতু বলতে গ্রুপ 1 আর গ্রুপ 2, অ্যালকালাইন আর অ্যালকালাইন আর্থ মেটাল, এরা ফ্রেঙ্কেল ত্রুটি কেন প্রদর্শন করে না? এর কারণ কি? এর কারণ হচ্ছে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে ক্যাটায়নের আকার বড় হয়, এবার ক্যাটায়নের আকার যদি বড় হয় তাহলে আন্তঃস্থানিক ওই মিডিলের ছোট জায়গাটাতে ঢুকবে কি করে? পারবে না। ইন কেস অফ অ্যালকালি মেটালস দ্য সাইজ অফ দ্য ক্যাটায়নস আর লার্জার দ্যান দ্য অ্যানায়নস। এবার ক্যাটায়নের সাইজটাই বড়, তো ক্যাটায়ন কিভাবে ওই ছোট জায়গাটার মধ্যে এন্ট্রি করবে? পারবে না।
সেই কারণে দে ডাজ নট অকুপাই দ্য ইন্টারস্টিসিয়াল ভয়েডস। সেই কারণে এই ক্ষার ধাতুর ক্ষেত্রে বা অ্যালকালি মেটালসের ক্ষেত্রে আমরা কোনো প্রকার ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পাই না। ক্লিয়ার? ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে তোমাদের হয়তো কোশ্চেন দিতে পারে যে গ্রুপ 1 এর মনে করো একটা এলিমেন্ট তোমাদেরকে দিয়ে দিল যে লিথিয়াম, সোডিয়াম, বলে এদের ক্ষেত্রে কি ফ্রেঙ্কেল ত্রুটি আমরা দেখতে পাই? এদের একটা কম্পাউন্ড দিয়ে পরে জিজ্ঞেস করতে পারে, তখন তোমরা বলবে না দেখতে পাই না, কেননা যেহেতু ক্যাটায়নের সাইজ বড় অ্যানায়নের চেয়ে, এটাই রিজন। ঠিক আছে, এই চার্টটা তোমরা একটু মুখস্থ করে নেবে। এই চার্টটাতে মেনলি এখানে কিউবিক ল্যাটিসের যে অ্যাক্সিয়াল লেন্থ মানে বাহুর দৈর্ঘ্য, আর অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল কত প্রত্যেকটা বাহুর মধ্যে। ঠিক আছে, তো এ বি সি তিনটে বাহু কিউবিক সমান হয়। এর ক্ষেত্রে দেখো মানে একটু কম্পেয়ার করে আমি জিনিসগুলো লিখেছি। এই সাত টাইপের ল্যাটিস, এটা তোমাদের শর্টে আসতে পারে কিন্তু। ঠিক আছে, আর টোটাল এই যে 7 টাইপের ল্যাটিস সিস্টেমে টোটাল 14টা হয়। দেখো এইগুলো গোনো, দেখো 14টা, 3 2 4 এরকম করে টোটাল 14টা হচ্ছে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি পরিমাণে আমরা প্রকৃতিতে যে জিনিসটা পাই সেটা দেখতে পাচ্ছ, এটাতে 4 মানে অর্থোগোনাল অর্থরম্বিক। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনে আসতে পারে। এগুলো থেকে তোমাদের মেনলি যেটা বললাম আমি 7টা ল্যাটিস সিস্টেম, এটা কোশ্চেন হতে পারে। 14টা টোটাল, এটা কোশ্চেন হতে পারে। সবচেয়ে বেশি প্রকৃতিতে পাওয়া যায় সেটা এই অর্থোগোনাল টাইপের ল্যাটিসটা, এটা কোশ্চেন হতে পারে। তাছাড়া শর্ট কোশ্চেন হিসেবে মনে করো বলবে যে এই ধরে নাও মনোক্লিনিকের অ্যাক্সিয়াল লেন্থ, যে এমসিকিউ এর মধ্যে দিতে পারে। অ্যাক্সিয়াল লেন্থের বলতে পারে যে কি কি হতে পারে, অপশন দিয়ে দিলে হয়তো এই 4টে অপশন দিয়ে দিল, দিয়ে বললো তোমাকে এটা চুজ করতে হতে পারে। এরকম ভাবে শর্ট কোশ্চেনটা আসবে। ঠিক আছে, এই 7টা একটু মনে রাখার চেষ্টা করবে। আমি একটু কম্পেয়ার করে লিখেছি সবগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ফার্স্টেরটা ক্ষেত্রে সবগুলোই সমান, তারপরটা ক্ষেত্রে এই একটু চেঞ্জ হলো, এটা সমান, তারপরটা ক্ষেত্রে এটা গোটাটাই চেঞ্জ হলো, এটা একই রইলো, তারপরটা ক্ষেত্রে এটাও চেঞ্জ, এখানে শুধু একটা চেঞ্জ হলো, তারপরটাতে এটা সবগুলো চেঞ্জ, এটার ক্ষেত্রেও সবগুলো চেঞ্জ। তারপরেরটাতে দেখো হেক্সাগোনালে আবার এই ফার্স্টের 2 নম্বরটা রিটার্ন চলে এলো, ষড়তলীয় যেটা, এটাতে দেখো এই উপরেরটাই চলে এলো, একটা চেঞ্জ হচ্ছে এখানে। আর এটার ক্ষেত্রে দেখো এইখানে চেঞ্জটা একটু মনে রাখবে যে গামা ইকুয়াল টু 120 ডিগ্রি হয়ে যায় এখানে। ঠিক আছে, আর এই রম্বোহেড্রালের ক্ষেত্রে সেই আবার এটাকে দেখো আবার রিটার্ন চলে যাও 1 নম্বরে কিউবিকে। এটা গোটাটা সমান, এখানে এ বি আলফা বিটা গামা তিনটেই সমান, কিন্তু এরা নিজেদের মধ্যে সমান, কিন্তু এরা কেউই 90 নয়। এটা মিনিং হচ্ছে এটা। এবার তোমরা এখানে বললে আলফা বিটা ইকুয়াল টু 90, এবার পরীক্ষায় দেওয়ার হলে হয়তো আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90, কনফিউজ হওয়ার কিছু নেই, যে কোনো দুটো অ্যাঙ্গেল 90 হলে হলো। ঠিক আছে, এরপর প্যাকিং দক্ষতা কি, সংজ্ঞাটা মনে রাখবে। কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত হয় তাকে একক কোষের প্যাকিং দক্ষতা বলে। সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। এরপরে কোশ্চেন দেখো, 3 টাইপের একক কোষ রয়েছে। এসসিসি মানে সরল ঘনকাকার একক কোষ, বিসিসি বডি সেন্টার্ড দেহকেন্দ্রিক, আর এফসিসি মানে ফেস সেন্টার পৃষ্ঠতল কেন্দ্রিক। তো এই তিনটেকেই তোমাদের আমার মতে করে নেওয়া উচিত, কারণ বড় কোশ্চেন হিসেবে এই তিনটেই তোমাদের দিয়ে দিতে পারে। আর এই কোশ্চেনগুলো কেমন হয়, ফার্স্টে তোমাদের ওই জিজ্ঞেস করে প্যাকিং দক্ষতার সংজ্ঞা কি, তারপর বলবে যে সরল ঘনকাকার একক কোষ বা বিসিসি বা এফসিসি, যে কোনো একটা এই প্যাকিং দক্ষতা বার করতে বলবে। এটা আমার মনে হয় এই বছর একটা কোশ্চেন আসবে এটা, আর এটা যদি চলে আসে তাহলে তোমাদের বড় কোশ্চেনটা কভার হয়ে যাবে, মানে মোস্ট অফ দ্য চান্স আসার আছে। কেননা দেখতে পাচ্ছ পরীক্ষা তো অনেকদিন হয়নি, আর রিসেন্ট সেরকম সালে আসেনি, এটা এসছিল 16-17তে এসছিল। ঠিক আছে, চলে আসবে আশা করছি তোমাদের একটা। তো এই তিনটে আমি এখানে ইয়ে করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 8 ইন্টু 1/8। ধরে নিলাম কোষটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটি কোণার ব্যাসার্ধ আর। ঠিক আছে, এ ইকুয়াল টু 2r। কোষটার আয়তন, এবার এই কোষগুলো কি ঘনকাকার মানে কিউবিকের ফর্মুলা কি, এ কিউব মানে এ ইকুয়াল টু যদি 2r হয় তাহলে এ কিউব ইকুয়াল টু 8r কিউব। এবার কোণার আয়তন কিউবিকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব হয়। এবার একটা কোণার আয়তন 4/3 পাই আর কিউব। তো প্যাকিং দক্ষতা ফর্মুলাটা আমরা দেখলামই, কতগুলো কোণা, জেড সংখ্যক কোণা রয়েছে, তার সাথে প্রত্যেকটা কোণার আয়তন হচ্ছে এইটা, বাই টোটাল কোষটার আয়তন, সেটা হচ্ছে এ কিউব। এবার এখানে কাটপিট করে 0.524, তোমাদেরকে হয়তো এটাও জিজ্ঞেস করতে পারে যে শর্ট কোশ্চেনও হতে পারে যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত, সেটা তোমরা 0.524 এটাও বলতে পারো। আবার এটাকে π/6 আকারেও তোমাদের এমসিকিউ এ জিজ্ঞেস করতে পারে, কিংবা 52% এটাও তোমাদের লিখে দিতে পারে পার্সেন্ট হিসাবে।
এখানে দেখতে পাচ্ছ সরল ঘনকাকার একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ 52.4, এটা 47.6। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আমি একটু এই জিনিসগুলো যেটা z ইকুয়াল টু 8 ইন্টু 1/8 এটা আর a ইকুয়াল টু 2r এটা কিভাবে হচ্ছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ঠিক আছে, দেখো, আশা করছি এই ছবিগুলো থেকে তোমাদের একদম চকাচক হয়ে যাবে, আর জীবনে ভুলবে না। দেখো, এখানে 3 টাইপের ল্যাটিস। ফার্স্টেরটা হচ্ছে এসসিসি, সিম্পল কিউবিক, সরল ঘনকাকার একক কোষ। আর তারপরেরটা হচ্ছে বিসিসি, বডি সেন্টার্ড ইউনিট সেল বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, সেটাই সিম্পল কিউবিক, এটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। আর লাস্টেরটা ফেস সেন্টার্ড বা এফসিসি, অর্থাৎ পৃষ্ঠতল কেন্দ্রিক একক কোষ। এর মিনিংগুলো বোঝো। এসসিসি মানে সিম্পল কিউবিক, যেমন নর্মাল কিউব হয় ঠিক সেই কিউব। কিউব মানে বলতে পারো তোমার যে তুমি যে রুমে বসে আছো সেই রুমটাকে যদি 3 ডাইমেনশনালি তুমি কল্পনা করো, সেটাই হচ্ছে এসসিসি একদম। এবার একটা কিউব যেমন স্কোয়ার হয়, সেরকমই একটা কিউবে টোটাল কতগুলো এরকম পয়েন্ট থাকে, এরকম টোটাল কর্ণ পয়েন্ট যেগুলোকে বলছে শীর্ষবিন্দু টোটাল থাকছে 8টা। ঠিক তো? দেখো 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। এবার এই 8টা যে কর্ণবিন্দু বা শীর্ষবিন্দু যেটা যাই বলবে, তো প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যে এই অ্যাটমটা অবস্থান করছে, এই অ্যাটমটার ওই এই একটা কিউব সেলে এই একটা অ্যাটমের কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। ঠিক আছে, এরকম করে 8টা অ্যাটম, তাই 1/8 ইন্টু 8, দ্যাটস মিনস 1। মানে একটা এসসিসি কিউবিক সেল সরল ঘনকাকার একক কোষে একটা অ্যাটম অবস্থান করছে, এই একই হচ্ছে জেড। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক একইভাবে বিসিসি বা বডি সেন্টারের ক্ষেত্রে দেখো এই এসসিসির মতনই ফার্স্টে 8টা কর্নার, 8টা কর্নারে 8টা অ্যাটম। ঠিক আছে, প্রত্যেকের জন্য 1/8 ইন্টু 8। ঠিক আছে, তার সাথে বিসিসি বডি সেন্টার্ড বা দেহকেন্দ্রিক, মানে টোটাল যে একক কোষ তার ঠিক একদম মিডিল পয়েন্টে, এই যে দেখতে পাচ্ছ একদম মিডিল পয়েন্টে একটা অ্যাটম অবস্থান করছে, এই অ্যাটমটা কিন্তু কোষটার একদম মিডিলে অবস্থান করছে। মানে এই যে মিডিলের অ্যাটমটা, এর ওই কোষটাতে কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন হচ্ছে পুরোপুরি 1। তাহলে 1 + 1 = হচ্ছে 2। এটাই হচ্ছে বিসিসির ক্ষেত্রে জেড। মানে একটা বিসিসি ইউনিট সেল তৈরি হচ্ছে দুটো অ্যাটম দিয়ে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? জেড কি সেই মিনিংটা আমি বোঝাচ্ছি তোমাদের, যে একটা দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার্ড কিউবিক সেল দুটো অ্যাটম নিয়ে গঠিত, যেটাকে আমরা জেড বলে ডিনোট করছি। ঠিক আছে। তারপর দেখো এফসিসির ক্ষেত্রে যেমন এসসিসির মতনই ফার্স্টে এই সাইডের কর্নার 8টা কর্নার, মানে 8 ইন্টু 1/8 করলাম। ঠিক আছে। তারপর ফেস সেন্টার্ড মানে পৃষ্ঠতল বলতে তোমার ঘরের যে রুমটাতে বসে আছো সেই রুমটাতে কতগুলো দেওয়াল আছে? দেখো 6টা দেওয়াল আছে, সামনে পিছনে ডায়ে বায়ে আর উপর নিচে 6টা দেওয়াল। এই 6টা দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালের একদম মিডিল পয়েন্টে একটা অ্যাটম অবস্থান করছে। ধরে নাও তোমার দুটো পাশাপাশি রুম আছে, এবার দুটো রুমের যে মিডিলের দেওয়ালটা, দুটো রুমের যে দেওয়াল মিডিলের, সেই মিডিলের দেওয়ালটার একদম মিডিল পয়েন্টে, ঠিক এইটা হচ্ছে মিডিলের দেওয়ালটা, আর এই ঠিক মিডিল পয়েন্টে একটা অ্যাটম অবস্থান করছে। এরকম 6টা দেওয়াল, 6 দিকে 6টা রুম, সে কল্পনা করো। এবার তার ঠিক মিডিল পয়েন্টে একটা অ্যাটম অবস্থান করছে, যে অ্যাটমটা অর্ধেক অবস্থায় পাশের রুমে আছে আর অর্ধেক অবস্থায় আমার নিজের রুমে আছে। দ্যাট মিনস এই যে পৃষ্ঠতল কেন্দ্রিক প্রত্যেকটা পৃষ্ঠতলে যে অ্যাটমটা রয়েছে তার কন্ট্রিবিউশন কত? হাফ। তাহলে 8 ইন্টু 1/8 প্লাস টোটাল দেখো 6টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা তল, 6টা দেওয়াল। এবার 6টা দেওয়াল মানে 6 ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে হিসাব করো, 1 + 3 মানে 4। এফসিসির ক্ষেত্রে জেড ইকুয়াল টু হচ্ছে 4। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই এসসিসির ক্ষেত্রে জেড ইকুয়াল টু হচ্ছে 1, বিসিসির ক্ষেত্রে জেড ইকুয়াল টু হচ্ছে 2,
আর এর ক্ষেত্রে জেড ইকুয়াল টু হচ্ছে 4। আশা করছি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, ক্যালকুলেশনে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার এদের যে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা কিউবের, দেখো কোনটা বাহুর দৈর্ঘ্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ডিস্টেন্সটা, একটা কিউব মানে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য উপর নিচ সাইড, এই সাইড প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে এ, যেটা হচ্ছে একই। এই জায়গাটাও এ, আবার এই পোর্শনটাও এ, সেরকমই এই জায়গাটাও এ। ঠিক আছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার প্রত্যেকটা অ্যাটাম বলতে ধরে নাও এই যে নিচের ছবিগুলো দেখো, এখানে এইখান থেকে ঠিক এতটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আর, মানে রেডিয়াস। এবার তোমরা এই নিচের এসসিসির ছবিটা দেখে এখানে ক্লিয়ারলি আশা করছি বুঝতেই পারবে যে দেখো একটু 3D ভাবে ভাবো, এই যে অ্যাটমটা আর এই অ্যাটমটা একদম এই মিডিলের দাগটা বরাবর আছে। তো এই মিডিলের গোটা দাগটা মানে এটা হচ্ছে একটা বাহু, যেটা হচ্ছে এ। আর এই যে এই পোর্শনটায় নীল দিয়ে মার্ক করে দিলাম, এই পোর্শনটা হচ্ছে আর। তাহলে এসসিসির ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে 2r। আশা করছি বুঝতে পারলে। তারপর বিসিসির ক্ষেত্রে আমি তোমাদের আরো কিছু ছবি এনেছি, সেই ছবিগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ছবিটা দেখো, আশা করছি আরো ক্লিয়ার হয়ে যাবে। এসসিসির ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কর্নারে যে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি, এটা হচ্ছে আর। আর এই যে গোটাটা, এই যে গোটা পোর্শনটা এটা হচ্ছে এ। তাহলে আবার এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে একটা আর। তাহলে কি হচ্ছে, এ ইকুয়াল টু 2r। আশা করছি এসসিসিটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপর চলে যাই আমরা। তারপর দেখো বিসিসি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে এই ছবিটা দেখো। এখানে যেহেতু কিউবিক, একটা কিউবের যে একদম দেহের মিডিল বরাবর যে কর্ণটা যাচ্ছে, এই যে অ্যাটমটা বুঝতে পারছো কোন জায়গাতে আছে, এই ছবিটা দেখো, অ্যাটমটা দেখো, এই যে কিউবটার একদম মিডিল পয়েন্টে অবস্থান করছে অ্যাটমটা। এই দেখো এখানে 4টে অ্যাটম বাইরের দিকে, পেছন দিকে দেখো, পেছন দিকে দেখো এই অ্যাটমটা, এই অ্যাটমটা, এই অ্যাটমটা আর এই অ্যাটমটা দেখো পেছন দিকে, এইটা এগুলো দেখো পেছন দিকে আছে। আর এইটা উপরেরটা, এইটা উপরেরটা, এইটা এরা সামনের দিকে আছে। মানে 8টা পয়েন্টে 8টা অ্যাটম। আর একদম মিডিলটাতে এই যে লালটা, লাল অ্যাটমটা যেটা মিডিলে, এটা একদম কিউবটার একদম মাঝে অবস্থান করছে, ঠিক এইরকম কেস। তো এবার আমরা কি করছি, একদম কিউবের মাঝ বরাবর একটা কর্ণ টানবো, একদম এই মিডিল বরাবর কর্ণ টানবো, যাতে এই যে মিডিলের কর্ণটা এই লাল অ্যাটমটাকে একদম মাঝ বরাবর ফালি ফালি করে দিয়ে চলে যায়। দ্যাট মিনস আমরা বাহুর দৈর্ঘ্যটা কি পাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ধরে নাও এটা হচ্ছে বাইরের অ্যাটমটা, আর এটা হচ্ছে এই লাল অ্যাটমটা, আর এইটা হচ্ছে আরেকটা ছোট অ্যাটম। তো এই ক্ষেত্রে এই পোর্শনটা এই যে সবুজ মার্ক করলাম, এই পোর্শনটা হচ্ছে একটা আর, এই পোর্শনটা হচ্ছে আরেকটা আর, এই পোর্শনটা হচ্ছে আরেকটা আর, আর এই নিচটা হচ্ছে আরেকটা আর। ঠিক আছে, টোটাল 4টে আর। বুঝতে পারলে 4টে আর কিভাবে হচ্ছে, এই উপরের যে অ্যাটম তার একটা আর, এই মিডিলের যে অ্যাটমটা এটা তো গোটাটাই কিউবটার ভেতরে আছে তাই এর দুটো আর লাস্টের অ্যাটমটারও একটাই আর, টোটাল 4r। 4r ইকুয়াল টু মিডিলের কর্ণর, কিউবের একদম মিডিলের কর্ণের ফর্মুলা হচ্ছে √3a। এটাকেই হয়তো অনেক সময় r ইকুয়াল টু √3a/4 এরকমও লিখতে পারে, বা অর হয়তো a ইকুয়াল টু 4r/√3 এটাও লিখে দিতে পারে। কনফিউজ হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই, ইজিলি এই যে আমি ফিল করে দিলাম ছবিটা দিয়ে, এটা তোমাদের পরীক্ষার সময় মাইন্ডে স্ট্রাইক করবে। এই ছবিটা ইমাজিন করে নিলেই তোমাদের ক্যালকুলেশন ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো আর এটা হয়ে গেলে আর অঙ্ক বা কোনো কিছুতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের যে পাতি পাতি অঙ্কগুলো দেয়, যে বলে দিল একটা পি অ্যাটম একটা এরকম ল্যাটিস বলে দিল, এই ল্যাটিসটা এই যে এই কর্নারগুলোতে অবস্থান করছে, কর্নারগুলোতে বা সমস্ত শীর্ষবিন্দুগুলোতে অবস্থান করছে, অল কর্নার, সমস্ত কর্নার সমস্ত শীর্ষবিন্দুতে অবস্থান করছে। আর কিউ অ্যাটমটা এই বডি সেন্টারে অবস্থান করছে, বডি সেন্টার অবস্থান করছে। তাহলে এবার তোমাদের জিজ্ঞেস করবে এটা কি টাইপের ইউনিট সেল, বা এদের যে অনুপাত সেটা কত। এদের অনুপাত বলতে মনে করো পি অ্যাটমটা শুধুমাত্র কর্নারে অবস্থান করছে, তার মানে 1/8 × 8, আর কিউ অ্যাটমটা হচ্ছে 1, তাহলে এরও 1, মানে এর অনুপাত হচ্ছে 1:1। এইরকম তোমাদের কোশ্চেন আসবে যে পি কিউ এর অনুপাত লেখো, বা বলবে যে এই পি অ্যাটম আর কিউ অ্যাটম মিলে যে টোটাল যৌগটা তৈরি হচ্ছে তার সংকেত কি,
তখন তোমরা লিখবে যেহেতু 1:1 অনুপাতে এরা যুক্ত হচ্ছে তাই এদের সংকেত হচ্ছে PQ, P1 Q1 সেটাকে PQ লিখছি আমরা। এবার যদি P1 Q2 হয় তাহলে সেটাকে নর্মাল সেরকম সংকেত হয়ে যাবে। ঠিক আছে, পাতি এই টাইপের কোশ্চেনগুলো এই যে বুঝে নিচ্ছ এটাতেই তোমাদের কাজ হয়ে যাবে। জাস্ট একটু মাইন্ডটাকে ওপেন রেখে সতর্কভাবে সলভ করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর লাস্ট আর একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এফসিসিটা, এফসিসির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে আর, এই ছোট অ্যাটমটা, এই দিকটা হচ্ছে এ। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ পৃষ্ঠতল বরাবর অবস্থান করছে, দেওয়ালগুলোতে অবস্থান করছে আধা আধা ভাবে দেওয়ালগুলোতে। তো এই ক্ষেত্রে আমরা বিসিসির ক্ষেত্রে কি দেখলাম, একদম মিডিল বরাবর যে কর্ণ, এই মিডিল বরাবর কর্ণটা আমরা ক্যালকুলেট করছিলাম। আর এফসিসির ক্ষেত্রে আমরা কি করব, এফসিসির ক্ষেত্রে এই যে সাইডের কর্ণটা কল্পনা করব, মানে ওটার ক্ষেত্রে আমরা কিউবের কর্ণের ফর্মুলা লাগাচ্ছিলাম, এটার ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা লাগাবো। ওটার ক্ষেত্রে কিউবের কর্ণের ফর্মুলা কি ছিল, √3a, এটা হচ্ছে কিউবের। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, √2a। তাহলে এখানে দেখো সেই আগেরটার মতনই, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে একটা আর, তারপর এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই মিডিলের অ্যাটমটা, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে একটা আর, এই জায়গাটা হচ্ছে একটা আর এই উপরটা হচ্ছে আরেকটা আর। তাহলে 4r ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে √2a। যেহেতু আমরা শুধুমাত্র এইটুকুর উপরে হিসাবটা করছি, আমরা কিন্তু গোটা কিউবটা ধরছি না, শুধুমাত্র এই সাইডের একটা দেওয়াল কল্পনা করছি, আর একটা দেওয়াল হচ্ছে একটা বর্গক্ষেত্র। বুঝতে পারলে? এবার এটাকে অনেক সময় তোমাদের r ইকুয়াল টু √2a/4 এরকমও লিখে দিতে পারে, বা a/2 √2 এটাও লিখতে পারে, কিংবা a ইকুয়াল টু 4r/√2 এটাও লিখতে পারে। কনফিউজ হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আশা করছি এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতে পারলে। এবার ওই যে কিভাবে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা বার করছি সেটা একটু আরেকবার দেখে নিই, সবার ক্যালকুলেশনগুলো। আশা করছি আর তোমাদের কোনো অসুবিধা হবে না, সলিড স্টেট চ্যাপ্টারটা একদম চকচকে হয়ে যাবে, যেহেতু তোমরা এইগুলোকে একদম ক্লিয়ারলি বুঝে নিয়েছো। ঠিক আছে, তাহলে এসসিসিটা তোমাদের আমি ভালো করে বোঝালাম। ঠিক আছে, এবার এর পরেরটাতে চলে যাই। সবগুলোই বুঝিয়ে দিলাম, আসলে সেরকম কিছু না। দেখো এবার বিসিসি মানে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে z ইকুয়াল টু 1 প্লাস 1/8 ইকুয়াল টু 2, বাহুর দৈর্ঘ্য a, প্রত্যেকটা কণার ব্যাসার্ধ r, 4/3 পাই r কিউব, 4r ইকুয়াল টু √3a। বোঝালাম আমি একদম ফুল ডিটেলসে। প্যাকিং দক্ষতা z ইকুয়াল টু 4/3 পাই r কিউব a কিউব, নর্মালি এ করে 0.68 মানে 68%। ঠিক আছে, থিওরিটা জাস্ট দেখে নেবে, বিশেষ কোনো অসুবিধার ব্যাপার নেই। এখানে মোট আয়তনের কত অংশ অধিকৃত, 68%, ফাঁকা স্থান হচ্ছে 32%। ঠিক আছে, এরপর দেখো পৃষ্ঠকেন্দ্রিকে চলে আসি। পৃষ্ঠকেন্দ্রিকে তোমাদের 1/8 ইন্টু 8 আর হাফ ইন্টু 6 মানে টোটাল 4, z ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য a, এটা হচ্ছে r, 4/3 পাই r কিউব, 4r ইকুয়াল টু √2a। এবার a কিউব সমান 4r বাই, মানে এখানে a এর ভ্যালুটা আমরা বার করছি, a এর ভ্যালু হচ্ছে 4r/√2, 4r/√2টাকে জাস্ট এখানে বস করে দিচ্ছি, তার কিউবটা উপরে রেখে দিয়েছি, ক্যালকুলেশন সেরকম করিনি। তারপরেরটাতে এটাতে নর্মালি তোমরা প্যাকিং দক্ষতা z ইকুয়াল টু 4/3 পাই r কিউব, a কিউবের জায়গায় a কিউবের মান বসালে তাহলে নর্মালি এটা 4 চলে এলো, যে আর কিউব কেটে পরে ক্যালকুলেশন করলে 0.74 মানে 74% প্যাকিং দক্ষতা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে এফসিসি মানে পৃষ্ঠতল কেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি সমস্ত ল্যাটিসগুলোর থেকে। আমি এটা কম্পেয়ার করে তোমাদেরকে একটু জিস্ট করে দিচ্ছি। দেখো আগে আমি ইংলিশটা একটু বলে নিই, তারপরে জিস্ট করে দিচ্ছি আমি। দেখো প্যাকিং এফিসিয়েন্সি সেই সংজ্ঞাটাই আছে, হাউ ক্লোজলি দ্য কনসিকুয়েন্ট পার্টিকেলস আর প্যাকড ইন এ সলিড ক্রিস্টাল ল্যাটিস ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ প্যাকিং এফিসিয়েন্সি। ডেফিনেশন নর্মাল, ভলিউম অকুপাইড ইন্টু 100 পার্সেন্টেজ যদি বার করতে চাও। ঠিক আছে, এরপর প্যাকিং এফিসিয়েন্সি এটা ওই কি করে ক্যালকুলেশন করবে সেটা প্রসেস। তারপরে সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে a ইকুয়াল টু 2r, বাহুর দৈর্ঘ্য a কিউব, টোটাল আয়তন, ভলিউম অফ দ্য স্ফিয়ার 4/3 পাই r কিউব, অ্যাটমস পার ইউনিট সেল 1 হচ্ছে এসসিসির ক্ষেত্রে, সিম্পল কিউবিক ইউনিট সেল, প্যাকিং ফ্র্যাকশন যেটা প্যাকিং এফিসিয়েন্সি যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে z, 1 মানে এটা তো z ইন্টু 4/3 পাই r কিউব বাই a কিউব। নর্মালি এখানে ক্যালকুলেশন করলে π/6 52 পয়েন্ট এত, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি 52%, পার্সেন্টেজে বার করলে এটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। এবার এটাতে যদি তোমরা চাও আর একটু কিছু ভাষা লিখতে সেগুলো তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর বডি সেন্টারে চলে আসি। বডি সেন্টারে তোমার এটা a কিউব, 4/3 পাই r কিউব, বিসিসির ক্ষেত্রে টোটাল আয়তন মানে এটা হচ্ছে z ইকুয়াল টু 2,
তারপরে প্যাকিং এফিসিয়েন্সি জেড ইন্টু 4 পাই আর কিউ বাই এ কিউ, এটা নর্মালি ফর্মুলাতে পুট করে পরে 68, মানে 68% আমরা পেয়ে যাচ্ছি। তারপরে ফেস সেন্টারের ক্ষেত্রে এ কিউ 4 ইন্টু এখানে যে টোটাল ভলিউম অকুপাইড বাই দ্য স্পিয়ার, টোটাল ভলিউম একদম মানে স্পিয়ার কতটা অকুপাই করছে সেটা, মানে এই যে 4 ইন্টু 4 পাই আর কিউ, এটাকে উপরে একবার জাস্ট লিখেছি আর কিছু না, ঠিক আছে। আর আর ইকুয়াল টু √2a/4, যেটা আমি বোঝালাম নর্মালি প্যাকিং এফিসিয়েন্সি এখানে বার করলে 0.74 আমরা পেয়ে যাচ্ছি, মানে 74%। এবার এখানে আরেকটা জিনিস তোমাদের বলার আছে যে এই যে ফেস সেন্টার কিউবিক সেল এফসিসি, এই এফসিসিটাকে অনেক সময় তোমাদের সিসিপি হিসেবেও লিখে দিতে পারে, ঠিক আছে, কিউবিক ক্লোজ প্যাকিং যেটাকে বলে। তো যদি লেখে যে কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত, তখন তোমরা এফসিসিটাই টুকবে যে 74%, শর্ট কোশ্চেন, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষা এসেছে এটা অলরেডি, ঠিক আছে। সিসিপি যেমন এইচসিপি হয় সেরকমই সিসিপি। এরপর দেখো জিস্ট এফসিসির ক্ষেত্রে 74%, বিসিসির ক্ষেত্রে 68%, সিম্পল কিউবিকের ক্ষেত্রে 52%, মানে এফসিসির প্যাকিং এফিসিয়েন্সি সবচেয়ে বেশি, তারপরে বিসিসি, তারপর এসসিসি। ক্লিয়ার কিভাবে হচ্ছে? আশা করছি এই তিনটে বড় কোশ্চেনের মধ্যে একটা তোমাদের চলে আসবে। ওকে, এরপর চলে যাই। এরপরে একটা অঙ্ক তোমাদের একদম ঝাক্কাস করে বোঝাবো, চলো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ধরে নাও এই অঙ্কটাই তোমাদের চলে আসতে পারে বা এসে গেছে, ছেপে দিয়েছে, কেননা এটা অলরেডি 15, 16, 18 ঠিক এই টাইপের অঙ্কগুলো রিপিট হয়েছে একদম, মানে বলতে পারো এই চ্যাপ্টারটাতে এই টাইপের অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো তোমাদের এবার কি কেস হয়েছে, 15, 16 আর 18তে একটা করে লেঞ্জুর জুড়ে দিয়েছে কোশ্চেন। লেঞ্জুর বলতে মনে করো তোমাদের 15তে হয়তো দেখো কোশ্চেনটা আমি বলছি, তারপরে কি আলাদা হয়েছিল সেটাও আমি তোমাদের একটু বুঝিয়ে বলে দিচ্ছি। বলছে যে একটা মৌল ঘনত্ব দিয়ে দিয়েছে গ্রাম পার সেমি কিউব, এককগুলো খেয়াল করবে, দেহকেন্দ্রিক ঘনকাকার, মানে এখানে বিসিসি বলছে, তারপর যার একক কোষের দৈর্ঘ্য হচ্ছে 2.88 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমি 3টে সালের কোশ্চেনকে কম্বাইন করে দিয়েছি এখানে। কোনো সালে বলেছে আপেক্ষিক পারমাণবিক ভর বার করো, কোনো সালে বলেছে এই 156 গ্রামের পরমাণু সংখ্যা একক কোষের সংখ্যা নির্ণয় করো, আবার কোনো সালে হয়তো দুটোকেই লিখেছে একসাথে, এরকম কেস করেছে। মানে সেই একটা ফর্মুলার বেস করেই যাবে, কিন্তু ওই যে একটু করে লেঞ্জুর লাগিয়েছে কোনো সালে, ঠিক আছে। আর এর ইংলিশ ট্রান্সলেট হচ্ছে এ মেটাল ডেন্সিটি দিয়ে দিয়েছে, ডেন্সিটি ক্রিস্টালাইজেস ইন এ বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার উইথ ইউনিট সেল ডাইমেনশনস 2.88 অ্যাংস্ট্রম। ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য মেটাল ইন 56 গ্রাম অফ দ্য মেটাল, হাউ মেনি অ্যাটমস অ্যান্ড ইউনিট সেলস আর প্রেজেন্ট। কতগুলো অ্যাটম আর কতগুলো ইউনিট সেল মানে একক কোষ প্রেজেন্ট থাকবে সেটা তোমাদেরকে বলতে হবে। এবারের হিসাবটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এর কোশ্চেনটাতে কি দিয়েছে, ফার্স্টে ডেন্সিটি বলে দিয়েছিল 7.2 গ্রাম পার সেমি কিউব, কি কি দিয়েছে সেটাকে লিখে নেবে। গিভেন যে ডেন্সিটি দিয়েছে রো ইকুয়াল টু ডেন্সিটি, এ ইকুয়াল টু এ মানে বাহুর দৈর্ঘ্য 2.88 অ্যাংস্ট্রম। এবার 1 অ্যাংস্ট্রম এখানে দেখতে পাচ্ছ এই যে রোটা সেমি কিউবে দিয়েছে, তাহলে এই অ্যাংস্ট্রমটাকে আমরা কিন্তু মিটারে কনভার্ট করব না, এটাকেও আমরা সেমি কিউবেই কনভার্ট করব। কনভার্ট করলে 10⁻⁻8 দিয়ে গুণ করব। এবার যদি এটাকে বলতো মিটারে কনভার্ট করো, তখন তো আমরা কি করতাম 2.88 ইন্টু 10⁻10 মিটার, জাস্ট এটা 10⁻10, ঠিক আছে। এরপর দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ মানে বিসিসি, বিসিসি ল্যাটিসের জন্য জেড ইকুয়াল টু হচ্ছে 2, আমি আগেই বোঝালাম। এবার এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, এটা সবাই জানি। তারপর এখানে এই যে ফর্মুলাটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ করে নাও ঘরে, ঠিক আছে। রো ইকুয়াল টু জেড এম এন এ বাই এ কিউ, এই ফর্মুলাটার বেস করে 3টে সালে কোশ্চেন এসছে, ঠিক আছে। তোমাদের বই 15 সালের উপরে আর কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই, তার আগে হয়তো ছিলই না চ্যাপ্টারটা, সেটা হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদেরকে মোলার মাস বার করতে বলছিল, আপেক্ষিক পারমাণবিক ভার, তো এখানে এমটা আমাদের বার করতে হবে। এখানে রো ইকুয়াল টু ডেন্সিটি, জেড ইকুয়াল টু, তো এই তো জেড ইকুয়াল টু 2, এখানে এম এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে, এন এ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা, এ হচ্ছে 2.88 অ্যাংস্ট্রম যেটা দেওয়া রয়েছে বাহুর দৈর্ঘ্য। তো এখানে নর্মালি এম এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলে পাবো 51.79 গ্রাম, নর্মাল ক্যালকুলেশন করবে। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর মানে মোলার মাস। মোলার কেন বলছি, অ্যাভোগাড্রো সংখ্যা এটা তো এক মোলের জন্যই মেনলি হয়, সেই কারণে মোলার মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর, কোনো চাপ নেই। এরপর তোমাদের এখানে বলছে পরমাণু সংখ্যা বার করো। পরমাণু সংখ্যা বার করার জন্য আমরা কি করব,
এই যে কত গ্রাম আমরা পাচ্ছি, 1.79 গ্রাম মৌলের মধ্যে পরমাণু কতগুলো আছে, অ্যাভোগাড্রো সংখ্যক আছে। এখানে তো আমরা এন এর ভ্যালুটাকে ইউজ করে পরে এমটাকে বার করলাম, তাহলে এত গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে, তাহলে 1 গ্রামে কত থাকবে, অ্যাভোগাড্রো বাই 51.79, 156 গ্রাম, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 156 গ্রাম, সেটা দিলে 156 নর্মালি গুণ করলাম, ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার। কতগুলো পরমাণু আমরা পাচ্ছি, ঠিক আছে। এটাকে ইংলিশে তোমরা এই যে আমি লাইনটা লিখেছি সেটার ইয়ে হচ্ছে, ইন 51.7 গ্রাম মেটাল দ্য নাম্বার অফ অ্যাটমস, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এরপর এর যে থার্ড পার্টটাতে একটি একক কোষ সমান দুটি পরমাণু। একটি একক কোষ বলতে একটা ইউনিট সেল। এই যে Z=2 এর অর্থ কি, একটা বিসিসি ল্যাটিসে দুটো পরমাণু রয়েছে, দুটো অ্যাটম, এটাই তো অর্থ এর, মানে দুটো অ্যাটম নিয়ে একটা বিসিসি ল্যাটিস তৈরি। এবার এখানে তোমাদের ওটাই জিজ্ঞেস করছে যে এত গ্রামে তোমরা এতগুলো পরমাণু পেলে, এবার এতগুলো পরমাণু থেকে কতগুলো একক কোষ তৈরি হতে পারে, ইনডাইরেক্টলি কোশ্চেনটা তোমাদের এটাই জিজ্ঞেস করছে। বুঝতে পারলে কি বলতে চাইছি? তো একটা ইউনিট সেল সমান দুটো অ্যাটম বিসিসির ক্ষেত্রে, এবার একটা ইউনিট সেল সমান 4টে অ্যাটম এফসিসির ক্ষেত্রে হয়, পৃষ্ঠতল কেন্দ্রিকে। জেড এর ভ্যালুটাই ইকুয়াল টু অ্যাটমসে বসছে। আবার এসসিসির ক্ষেত্রে, সিম্পল কিউবিকের ক্ষেত্রে একটা ইউনিট সেল সমান একটা অ্যাটম, ঠিক আছে। এবার একটা একক কোষ সমান দুটি পরমাণু, এটা এখানে যে বিসিসি দিয়েছে বিসিসির ক্ষেত্রে, তাহলে এটাকে জাস্ট ঘুরিয়ে লিখে নাও, তাহলে এই যে এতগুলো পরমাণু সমান ক্যালকুলেট করলে এতগুলো একক কোষ আমরা পেয়ে যাবো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলে। এবার ক্যালকুলেশনটা নর্মাল ক্যালকুলেটরে করতে পারবে, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর এলাও আছে, কোনো অসুবিধা নেই। কিভাবে অ্যাপ্রোচ করতে হচ্ছে সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আশা করছি এই টাইপের কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাকি যে টাইপের কোশ্চেন হয় সেগুলো ভীষণ সহজ হয়, এই টাইপের কোশ্চেনটাই রিপিট হবে তোমাদের, এটা আমার মনে হয়। একটা হয় বড় কোশ্চেনগুলো দেওয়ার সম্ভাবনা আছে, কিংবা এই টাইপের একটা অঙ্ক আসবে। এবার এই টাইপের অঙ্ক আসুক, জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করে দিলে তো তোমরা ইজিলি সেটাকে অ্যাপ্রোচ করে নেবে। এই অ্যাপ্রোচেই পুরো স্টাইলটা যাবে। তোমরা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে একদম মানে মুখস্থ করে নাও, ঠিক আছে, তাহলে আর তো কোনো চাপ নেই, জাস্ট তারপর ঐকিক নিয়ম ইউজ করবে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এইখানেই তোমাদের সলিড স্টেটের সাজেশন কমপ্লিট হচ্ছে। আশা করছি তোমরা পুরো ভিডিওটাকে একদম ফুল ডিটেলসে বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর দেখা হচ্ছে নেক্সট একটা সাজেশনে, নতুন একটা ভিডিওর সাথে। চেষ্টা করবো ভিডিওটাকে তাড়াতাড়ি আনার, আর তোমরাও ভিডিওটিকে যতটা পারো শেয়ার করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো।